অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস শুধু তারা দুজন। আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি উপন্যাস শুধু তারা দুজন। বিপাশার কাঁধের কাপড় খসে পড়েছিল। বিপাশা ফুলদানিটা নামিয়ে রেখে ধীরে সুস্থে চ্যুত অঞ্চল বিস্তৃত করে অবধেয় গলায় বলে, ভয়, হাতিয়ার। এসব অদ্ভুত শব্দগুলো ব্যবহার করছেন কেন বলুন তো? বিরহের জ্বালায় জ্বলে জ্বলে মাথা খারাপ হয়ে গেছে বুঝি? প্রদোষ ওই বাঁকানো ঠোঁটের অসাধারণ কুটিল একটা ভঙ্গির সঙ্গে নিতান্ত সাধারণ ওই তামাশার কথাগুলো মেলাতে পারে না। তাই প্রদোষ আবার চঞ্চল হয়ে উঠে দাঁড়ায়, বলে, যদি বলি তাই, যদি বলি এই বিরহ আর বরদাস্ত হচ্ছে না, তবে যান গিয়ে পলাতকার পায়ে ধরুন গে। তার কথা ছাড়ুন। প্রদোষ উত্তেজিত গলায় বলে, ওই এক সেন্টিমেন্টাল মহিলাকে নিয়ে জীবন বিস্ময় হয়ে গেছে আমার। অকারণ খানিকটা সিন ক্রিয়েট করে। ছেলেটিও হয়েছে মায়ের উপযুক্ত। ওকে বাইরে কোথাও পাঠিয়ে দিন না। বিপাশা সচিবের ভূমিকা নেয়। বাইরে কোনো বোর্ডিংয়ে? তাতে ওর মন ভালো থাকবে। আমি তা ভাবছি। প্রদোষ সিগারেট ধরাতে ধরাতে বলে, কিন্তু যা একগুয়া, হয়তো যেতেই চাইবে না। বিপাশা রুক্ষ হাসি হাসে। তাহলে না চায়। তবে শুনেছি তো গিন্নি কেস ঠুকেছেন। প্রদোষ ওই কালো রঙা মুখের গাঢ় রক্তিম ঠোঁট দুটোর দিকে তাকিয়ে চেয়ে থাকে, যেন কোনো এক অজানা দেশের ভয়ঙ্করী পাখি। ওই চড়া রঙের ঠোঁট দুটো দিয়ে ঠুকরে তুলে নিতে এসেছে প্রদোষের সারা জীবনের স্বস্তি, শান্তি, সভ্যতা, সম্ভ্রম, অতীত, ভবিষ্যৎ। প্রদোষের শক্তি নেই ওর কবল থেকে সেগুলিকে রক্ষা করবার। অতএব প্রদোষ নিয়তিকে মানবে, নিজেকে নিয়তির হাতে সমর্পণ করবে। প্রদোষ ভাববে, শুধু কি আমি একলা? জগতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই নিয়তির দাসত্ব করছে না? প্রদোষের ঘটনার অনেক আগে লেখা হয়ে গেছে, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। প্রদোষ বিহ্বল গলায় বলে, চুলোয় যাক ওসব কথা। চুলোয় যাক? হ্যাঁ হ্যাঁ, আমি ওসব কেয়ার করি না। ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। অনেক বলেছিলাম, অকারণে একটা কেলেঙ্কারি করার মানে হয় না। তা কানেই নিলেন না। আমাকে কোর্টে না দাঁড় করিয়ে ছাড়বে না। পাখির ঠোঁট দুটো আগুনের মতো জ্বলে। গিন্নির অবাধ্য হচ্ছেনই বা কেন? হচ্ছি কেন? প্রদোষ হঠাৎ উঠে দাঁড়িয়ে চকচকে সাপের মতো নিরাভরণ আর নিরাভরণ হাত দুটোর অংশটা চেপে ধরে উত্তেজিত গলায় বলে, বলবো কেন হচ্ছি? গাঢ় রাত্রি, নির্জন ঘর, স্বামী নেই বাড়ি, তবুও এক বিন্দু বিচলিত হয় না বিপাশা। শুধু আস্তে কৌশলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে অবহেলার গলায় বলে, থাক, আপনার গৃহবিবাদের কাহিনী শুনে আমার লাভ কি? বিবাদটা যে আপনাকে কেন্দ্র করেই। ওমা, সে কি? বিপাশা আকাশ থেকে পড়ে। আমি আবার হঠাৎ আপনাদের কি বলে দাম্পত্য জীবনের মাঝখানে গিয়ে পড়লাম কোন অধিকারে? এত বাজে কথা বলতে পারবেন? দাঁড়ান, কফি খান একটু। না খেয়ে ছাড়বেন না মনে হচ্ছে। তাড়াতাড়ি বিদেয় হবেন।
বিপাশা দরজার দিকে এগোয়। প্রদোষ তীব্র আর তীক্ষ্ণ হেসে বলে, বেহায়াদের আবার সব হিন্টি ব্যর্থ। যদি বলি আজ আর শুধু হাতে বিদায় নেব না, প্রতিজ্ঞা করে এসেছি। সর্বনাশ, একেবারে প্রতিজ্ঞা? আরে চারু এসে গেল মনে হচ্ছে যেন। গাড়ির শব্দ হলো বলে টুক করে কেটে পড়ে বিপাশা। নাগিনী কন্যা তার সাপের ঝাঁপিটা একটুখানি খোলে আর বন্ধ করে ফেলে। দেখতে দেয় না সত্য কি আছে। কিন্তু পালিত এসে গেছে বলে অবহিত করিয়ে দেওয়ার কি ছিল? কবেই বা এ সময় সজ্ঞানে বাড়ি ফেরে চারুতোষ পালিত? আর সজ্ঞানে যখন থাকে তখন তো বড় বেশি অজ্ঞান, তাই বন্ধুকে দেখে যেন হাতে চাঁদ পায়। বলে, আপনাকে দেখে আমার ঈশ্বরের আশীর্বাদ মনে হচ্ছে। ভীষণ টায়ার্ড ফিল করছি, অথচ গ্লোবের 2টো টিকিট কাটা রয়েছে। আমার মিসেসকে কথা দেওয়া রয়েছে, অনুগ্রহ করে যদি এই 3টে ঘন্টা সময়টি আমার হিতার্থে ব্যয় করেন। এই হচ্ছে চারুতোষ। কাজেই চারুতোষ যদি রাত 11টায় বাড়ি ফিরে দেখেও তার বাড়ির সন্ধ্যার অতিথি দ্বিতীয়বার আবির্ভাবে আবার মধ্যরাতের অতিথি হয়েছে, শাসানো ছুরি নিয়ে অথবা জিভে ছুরি মিশিয়ে তেড়ে আসবে না। তবুও ঘোষণাটা করে গেল বিপাশা। হয়তো সত্যিও নয়, হয়তো গাড়ির শব্দ পায়নি, তবুও এইভাবে ঘুঁটি চেলেছে বিপাশা। বিপাশা খানিকটা পরে যখন কফির পেয়ালা হাতে নিয়ে ফিরে এলো, তখন ঘরের উষ্ণ বাতাস মিলিয়ে গেছে। প্রদোষ সেই মিনারোর প্রতীকের মতো বসে আছে পাইপটা ঠোঁটের কোণে ঝুলিয়ে। প্রদোষ হাত বাড়ালো না, চট করে শুধু সোজা হয়ে বসল। বলল, মুখে যতই সাহস দেখান, আসলে আপনি একটা ভীরু মহিলা। ভীরু? বিপাশা একটু বাঁকা হাসি হেসে বলে, কে, আমি? নিশ্চয়। তা বেশ, ভীরুই। নিন এখন এটা খান। দিন। হাত বাড়িয়ে পেয়ালাটা ধরে প্রদোষ, তার সঙ্গে পেয়ালা ধরা হাতটাও। তবে যতটুকু লাভ, নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতাটা শূন্য থাক। বাকির কোনো খাতাই নেই, বিপাশা বলে গম্ভীর গলায়। প্রদোষ হাতটা ছেড়ে দেয়, বলে, রাগ করেন তো? সেই তো মুশকিল, আপনারা চিরকাল রহস্য। বোঝা যায় না কোনটা আপনাদের সত্যি আর কোনটা তামাশা, কোনটা পছন্দ করেন কোনটা করেন না। ও, সব কিছুই বুঝে ফেলতে চান? খুব সাহস তো। না, সাহস আর কোথায়। প্রদোষ হতাশ গলায় বলে, ঠিকই বলেছেন, ভীরু আমি। ভালো ভালো নোভেলের নায়করা কখনো আমার মতো এমন অনুকূল অবস্থাকে অপচয় করে না। বিপাশা হঠাৎ ভারী ঘরোয়া বউয়ের সুরে বলে, নোভেলের কথা নোভেলেই মানায়। প্রদোষ কফির পেয়ালাটা হাত থেকে নামায়। প্রদোষের চোখের কোণায় আগুন জ্বলে ওঠে। কেন, শুধু নোবেলেই বা মানাবে কেন? নোবেলের বাইরেই বা মানাবে না কেন? মানুষকে নিয়েই তো নোবেল। তা হোক। বিপাশা তার গলায় সেই ঘরোয়া সুরটা বজায় রাখে। তবুও একথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না, অবস্থার অনুকূল হলেই মানুষ পশু হয়ে ওঠে, বন্ধুর বিশ্বাসতা নষ্ট করে তার স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। অথবা মেয়েরা সুযোগ, অথবা বলা যেতে পারে কুযোগ, জুটলে এক মুহূর্তে ভব্যতা, সভ্যতা, পবিত্রতা সব কিছু জলাঞ্জলি দিয়ে বসতে পারে। অথচ আপনাদের ওই আধুনিক সভ্যতার পাতা খুললেই তো ওই সব ঘটনা। বলে, এইরকম সুন্দর
আর সৎ কথা মাঝে মাঝে বলে বিপাশা। শুধু ওর গলার সুরের সঙ্গে চোখের কপটতা মিল থাকে না। এখনও রইল না। প্রদোষ ওর কটাক্ষের দিকে নির্নিমেষে তাকিয়ে বলে, তার কারণ হচ্ছে আধুনিক লেখকরা ধরে ফেলেছে আসল মানুষটা হচ্ছে ওই। সভ্যতার নামে একটা আবরণ চাপিয়ে সে আসল মানুষটাকে চাপা দিয়ে চলেছে আমরা। তাহলে আর আসল মানুষই বা বলছেন কেন? বলুন আসল জানোয়ারটা। প্রদোষ হেসে ওঠে। তাও বলতে পারেন। পোশাক পরিচ্ছদ ঢাকা এক একটা জানোয়ার। মানুষ যে তার ওপর দেবত্ব আরোপ করতে চায় সেটা হচ্ছে কবির কল্পনা। এই আমি এক মুহূর্তে জানোয়ার হয়ে উঠতে পারি। ওরে সর্বনাশ! চোখের কোণে বিদ্যুৎ খেলিয়ে বিপাশা ভয় পাওয়ার অভিনয় করে বলে ওঠে, তাহলে তো আত্মরক্ষার্থে সরে পড়াই উচিত। বলে কিন্তু সরে না। আর তার নিরুদ্বিগ্ন মুখচ্ছবি দেখে মনেও আসে না আত্মরক্ষার গরজ তার বিন্দুমাত্রও আছে। এক চোখে প্রশ্রয় আর এক চোখে শাসন নিয়ে সে যেন এক অভিনব খেলার মজা উপভোগ করে বসে বসে। আর হয়তো মানুষ যে জানোয়ার প্রদোষের কথাটার প্রমাণপত্রের অপেক্ষা করে এবং অপেক্ষায় হতাশ হয়ে বলে, ভীরু ভীরু, পুরুষ জাতিটা এক নম্বরের ভীরু। চারুতোষকে অমানুষ ভাবি কোনটাই বা মানুষ অথবা জানোয়ার। প্রান্তিক সোম টেবিল থেকে অস্থির হয়ে উঠে পড়ে। লেখা আসছে না, কতদিন থেকেই আসছে না। প্রদোষ আর নন্দিতার জীবনের অশুভ গ্রহের ছায়াপাত প্রান্তিক সোমকেও বিপর্যস্ত করেছে। না, এই অবস্থাকে কিছুতেই মেনে নিতে পারছে না প্রান্তিক। কিছুতেই ভেবে উঠতে পারছে না প্রদোষ আর নন্দিতা চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। নন্দিতা সেই সংসারটি যার কেন্দ্রবিন্দুতে নন্দিতা ছিল, স্থির উজ্জ্বল দীপ্তিময়ী, যেখানে গিয়ে দাঁড়ালে যেন হৃদয়ের আশ্রয় মিলত। সে নির্মল কন্যার স্পর্শ পাওয়া যেত, যেখানে আর নন্দিতাকে দেখা যাবে না কোনোদিনও। নন্দিতা নিজেকে সেখান থেকে উপড়ে নিয়ে যে একটা ভয়াবহ গহ্বরে সৃষ্টি করে দিয়ে এসেছে, সেটাতে শুধু চিরদিন হা করে গ্রাস করতে আসবে তার সংসারের অতিথিদের, বন্ধুদের। কেন নন্দিতাই বা ভয়াবহতার নায়িকা হয়ে থাকবে না কেন? প্রদোষ উচ্ছন্নে গেছে বলে সেও যাবে? প্রান্তিক যেন ক্রমশ নন্দিতার ওপর ক্রুদ্ধ হচ্ছে, যেন নন্দিতা ইচ্ছে করেই এই অবস্থার পরিবর্তন ঘটে। তার সে ইচ্ছে নন্দিতার করাই উচিত। শুভ বুদ্ধিকে ছেলে অশুভ বুদ্ধির বশে চলবে কেন নন্দিতা? প্রান্তিক সব অতএব নন্দিতা ভৌমিকের শুভ বুদ্ধি জাগ্রত করতে আসে, কারণ নন্দিতা তারও বন্ধু, বন্ধুর বউ হওয়ার আগের থেকে বন্ধু। প্রান্তিক সমী ওদের বিবাহের ঘটক, বিবাহের সঙ্গী। বিয়ের পর দুজনের ঘর সাজিয়ে দিয়েছে প্রান্তিক সোম। তাদের সন্তান লাভে উচ্ছ্বাসিত হয়ে বলতে গেলে ঢাক পিটিয়ে বেরিয়েছে। আর প্রান্তিক সোমই সে ছেলেকে লাইক করে তোলার সক্রিয় চেষ্টা করেছে। ওদের সুখ যেন প্রান্তিকের সুখ, ওদের প্রেম যেন প্রান্তিকেরই গৌরব। অন্য অন্য বন্ধুদের কাছে কত সময়ই প্রান্তিক আর তার বন্ধু পত্নী নিটুর নির্ভেজাল প্রেমের উদাহরণ দিয়েছে। সে গৌরব মন্দির সহসা ধূলিসাৎ হয়ে গেল প্রান্তিকে। তাই প্রান্তিক এক বন্ধুর কাছে আবেদন করে ব্যর্থ হয়ে আরেক বন্ধু শুভবুদ্ধির দরজায় আবেদন করতে আসে।
আধুনিক লেখক হয়েও তার যুক্তিটা শেখালে। নইলে বলে কি না, বুঝলাম তো সবই, কিন্তু মনে রাখতে হবে সব কিছুর ঊর্ধ্বে তুমি হচ্ছ মা। নন্দিতা ওই সেকালে ভাবপ্রবণতাকে তুড়ি মেরে উড়িয়ে বলে, রাখো তোমার ওই পচা কথা। ওই মিথ্যে সেন্টিমেন্টের বেরি পায়ে পড়িয়ে রেখে চিরকাল তোমরা মেয়েদের নিরুপায় করে রেখেছ। এই কেসের ব্যাপারে তুমি যদি কোনো সাহায্য করতে পারো তো এসো, নচেৎ তোমার ওই শয়তান বন্ধুর কাছে বসে বসে সিগারেট ওড়াওগে। বলছো কি করে? এরপরে আবার আমি ওই ঘরে ফিরে যাব? আবারও স্থির পরিচয়ে সমাজে ঘুরে বেড়াবো? প্রান্তিক ম্লান হাসে, বলে, এর চেয়ে অনেক বেশি নরকীয় পুরুষের স্ত্রীর পরিচয় নিয়ে অনেক মেয়েরা ঘুরে বেড়ায় নন্দিতা। হ্যাঁ, কখনো বলে মিসেস ভৌমিক, কখনো বলে নন্দিতা। আজ ইচ্ছে করে নন্দিতাটাই ব্যবহার করছে। কল্যাণকামী বড় ভাইয়ের গলায় কথা বলছে, সেই গলাতেই বলে, এর থেকে অনেক বেশি নরকীয় মানুষের স্ত্রীর পরিচয় নিয়ে অনেক মেয়েরা ঘুরে বেড়ায় নন্দিতা। কারণ মেয়েরা স্বভাবতই ক্ষমাশীল। ওর ওই নতুন প্রেমের নায়িকার চুনকালি মাখা মুখটা একবার দেখুকো। চুনকালি? প্রান্তিক বিষণ্ণ হাসি হাসে। তুমি কি জানো নন্দিতা, কতটা চুনকালি সঞ্চয়ে থাকলে তবে এদের মতো চরিত্রের মুখে চুনকালি মাখানো যায়? দেখবে তোমার ওই আত্মসম্মান তখন আত্মহত্যার পথ খুঁজতে চাইবে। ও, তোমাদের মধ্যে আইনটা কেউ কাজে লাগানো হচ্ছে না? লাগবে না কেন? লাগাচ্ছে। হয়তো অনেকেরই অন্য প্রয়োজন আছে, কিন্তু তুমি নন্দিতা, তুমি কি আবার নতুন করে জীবন শুরু করতে পারবে? রক্ষে করো। জীবনে আমার ঘেন্না ধরে গেছে। তবে তবে শুধু আপাতত সেপারেশনটাই থাক, তাতে অন্তত। নন্দিতা রুড়ো গলায় বলে, ও, তুমি বুঝি ওর চর হয়ে এসেছো, অথবা ওর উকিল, যাতে ওর সব দিক রক্ষে হয়, সামাজিক প্রতিষ্ঠাতাটি অক্ষুণ্ণ থাকে, অথচ নতুন প্রেমের পানসিটিও ভাসে। তার ব্যবস্থাতেই আমি ওর প্রতিষ্ঠা ঘোচাবো। এই হচ্ছে আমার শেষ কথা। তার শেষ কথার পরেও অনেক কথা বলে প্রান্তিক, অনেক শুভবুদ্ধির প্রেরণা দিতে চেষ্টা করে। ছেলের মুখ চাইয়ে বলে, বাপ মায়ের মুখ চেয়েই বলে, কিন্তু নন্দিতাকে সংকল্প থেকে নিবৃত্ত করতে পারে না। নন্দিতা বলে, একদিনে অসহিষ্ণু হয়নি প্রান্তিক, একদিনেই এত সংকল্প করিনি। ধৈর্যের শেষ সীমায় পৌঁছে তবেই। ও যদি সাধারণ চরিত্রচ্যুত লোকের মতো লুকোচুরি খেলতো, আমার সঙ্গে মিথ্যে কথা বলতো, অথবা ধরা পড়ে গেলে ঘটনাকে অস্বীকার করত, আমি হয়তো ক্ষমা করতে পারতাম। সেখানে দুশ্চরিত্র পুরুষের বেয়াদবি বলে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু ও তা করেনি। ও দিনের পর দিন আমার মুখের ওপরে বলেছে, তোমাতে আমার আর রুচি নেই। বলেছে, আমাকে তুমি রেহাই দাও। দেবে রেহাই? তবে ওর ইচ্ছে মতো ওর সংসারে গিন্নি সেজে বাদিগিরি করে নয়। তবুও প্রান্তিক ক্ষমার কথাই তোলে, বলে, মেয়েরা ক্ষমা পরায়ণা। সে তোমার উপন্যাসের মহৎ নায়িকারা প্রান্তিক, রক্ত মাংসের মানুষেরা নয়। ক্ষমা ক্ষমা মানুষ কাকে করে? অনুতপ্তকে, ক্ষমা প্রার্থীকে। বলো, তাই কি না? একটা নির্লজ্জ জানোয়ারকে ক্ষমা করতে যাব আমি? কিন্তু চিরদিন তো সে জানোয়ার ছিল না নন্দিতা।
শুধু সাময়িক একটা বিভ্রান্তি তাকে এমন করে তুলেছে? থামো, তোমার ওসব কথা বিশ্বাস করি না আমি। এখন বুঝেছি চিরকালও আমায় ঠকিয়েছে। হ্যাঁ, এই চিন্তাতেই ক্ষেপে গেছে নন্দিতা। চিরকাল ঠকিয়েছে, আমার সরল পেয়ে ধাপ্পা দিয়ে দিয়ে চালিয়েছে। আর আমি চোখের মায়ের কাজল পরে পরে বসে ঠকেছি। ছি ছি, আবার আমি সেই ভুলের সুখকে বুকে ভরতে যাব? গলায় দিতে দড়ি জুটবে না আমার। এরই সাথে শেষ হলো শুধু তারা দুজনের পঞ্চম পর্ব। আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি কি গল্প শুনতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।